ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের সামরিক নিপীড়ন ও গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলনের মূল লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে ও ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করতে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা। তবে প্রশ্ন হলো, এই বয়কট ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে কতটা প্রভাবিত করছে? বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা বা বিডিএস আন্দোলন ২০০৫ সালে ফিলিস্তিনি নাগরিক সমাজের ১৭০টি সংগঠনের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। এই আন্দোলনের ৩টি প্রধান লক্ষ্য হল: ১. ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করা। ২. ফিলিস্তিনি শরণার্থীদের তাদের বাড়িতে ফিরিয়ে যাওয়ার অধিকার নিশ্চিত করা। ৩. ইসরায়েলি বর্ণবাদী নীতির বিরুদ্ধে লড়াই করা। এই আন্দোলন অহিংস উপায়ে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। বিশ্বব্যাপী বিভিন্ন সংগঠন, বিশ্ববিদ্যালয়, চার্চ ও সাধারণ জনগণ এই আন্দোলনের সাথে একত্রিত হয়ে ফিলিস্তিনিদের অধিকারের জন্য সংগ্রাম করছে। বর্তমান প্রেক্ষাপটে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার পর বিডিএস আন্দোলন নতুন করে শক্তি পেয়েছে। সামাজিক মাধ্যমে ইসরায়েল সমর্থিত ব্র্যান্ডগুলোর তালিকা ভাইরাল হয়েছে, যার মধ্যে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, কোকা-কোলা এবং ডোমিনোসের মতো বহুজাতিক কোম্পানিগুলো অন্তর্ভুক্ত। এই কোম্পানিগুলোর বিরুদ্ধে বয়কটের আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণে সেসব দেশের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে ইসরায়েল গাজা সংঘাতের অভিঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বরং বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসায়িক ভিত্তিও নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ডগুলোর ওপর বয়কটের প্রভাব যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছে। মানুষের বেছে নেওয়ার অধিকার আর বিবেকের প্রতি দায়বদ্ধতা এক হয়ে এখন দানবীয় ব্র্যান্ডগুলোকেও কাঁপিয়ে দিয়েছে। ম্যাকডোনাল্ডস, যে নামটা একসময় বিশ্বজুড়ে এক স্বাদের প্রতীক ছিল, এখন অনেকের কাছে বিতর্কিত। গাজার যুদ্ধে ইসরায়েলি সেনাদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের অভিযোগ উঠতেই মধ্যপ্রাচ্যে তাদের বিক্রিতে মারাত্মক ধস নামে। ৪.৮০ কমে যায় লক্ষ্যমাত্রা থেকে। ২০২৩ সালের শেষ প্রান্তিকে মধ্যপ্রাচ্য, চীন ও ভারতে মাত্র ০.৭% প্রবৃদ্ধি হয়েছে, যা একেবারেই প্রত্যাশার নিচে। তবে সৌদি আরব, কুয়েত আর সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি ইসরায়েল সমর্থন না করে $৩০ লাখ গাজার জনগণের জন্য প্রতিশ্রুতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। স্টারবাকস, যেখানে কফির সাথে ছিল এক ধরনের জীবনধারার প্রতিচ্ছবি, সেখানেও আঘাত হেসেছে তীব্রভাবে। মধ্যপ্রাচ্যে তাদের বিক্রি ৫৭% থেকে নেমে এসেছে ৪৬%। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বিক্ষোভ আর সোশ্যাল মিডিয়ার চাপ তাদের কাঁপিয়ে দিয়েছে। একটি ফিলিস্তিনি সমর্থক পোস্ট মুছে ফেলতে বাধ্য হওয়ায় কোম্পানিটি নিজ কর্মী ইউনিয়নের বিরুদ্ধে মামলা করে, যা জনমনে নেতিবাচক বার্তা দেয় এবং ব্র্যান্ড ইমেজে দাগ ফেলে। কোকা-কোলা, যে পানীয় একসময় সব আয়োজনের রঙিন সঙ্গী ছিল, তুরস্কে তার অবস্থান এখন সংকটাপন্ন। ২০২৩ সালের শেষ প্রান্তিকে বিক্রি হয়েছে ২২%। এমনকি তুরস্কের পার্লামেন্টে কোকা-কোলা নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে মিশরের স্থানীয় ব্র্যান্ড স্পাইরো স্প্যাথিসের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী, যা কোকা-কোলার বাজার সরাসরি কাঁপিয়ে দিচ্ছে। এই তালিকায় পিছনে নেই বাংলাদেশও। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং এর জন্য বয়কট আন্দোলনে ধস নেমেছে কোকা-কোলার ব্যবসায়। ডোমিনোস পিৎজার স্বাদে যে ব্র্যান্ড ছিল বহু তরুণের ভরসার জায়গা, এখন তাদেরও বাজারে ধস নেমেছে। এশিয়ায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি হয়েছে ৮.৯%। মালয়েশিয়ায় জনগণ ডোমিনোসকে ইসরায়েলপন্থী হিসেবে দেখে, যার কারণে সামাজিক ও রাজনৈতিক চাপ দিন দিন বাড়ছে। ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চ প্রযুক্তির শিল্প ও রপ্তানির উপর দাঁড়িয়ে, ঠিক যেন এক টান টান দড়ির উপর হাঁটা একজন শিল্পীর মতো। সামান্য ভারসাম্য হারালেই ভেঙে পড়ে সবকিছু।
আর বয়কটের কারণে এই ভারসাম্য এখন দারুণভাবে নড়ে গেছে। 2023 সালের দ্বিতীয় প্রান্তিকে বৈদেশিক বিনিয়োগে প্রায় 40% হ্রাস ঘটে, বিশেষ করে টেকনোলজি খাতে। যদিও রাশিয়া ও চীনের সাথে ইসরায়েল সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে, তবে পশ্চিমা দেশগুলোর বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে যা সহজে কাটছে না। রপ্তানি আয়ের ক্ষেত্রেও এর ছাপ স্পষ্ট। একসময় তেজি হাইটেক পণ্যের বাজারে এখন ম্লান স্বাক্ষর। 18% রপ্তানি কমেছে। ইউরোপের বাজারে ইসরায়েলি কৃষিপণ্য যেমন টমেটো ও অ্যাভোকাডোর কদর কমে গেছে, যার ফলে কৃষি রপ্তানি 25% পর্যন্ত পড়ে গেছে। আর এর প্রভাব পড়েছে দেশটির মুদ্রাতেও। ইসরায়েলি শেকেল ডলারের বিপরীতে 12% দুর্বল হয়ে গেছে, যা অর্থনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। সবচেয়ে বড় আঘাত এসেছে সাধারণ মানুষের জীবনে। প্রযুক্তি খাতের ছাঁটাই আর নতুন নিয়োগ না হওয়ার ফলে বেকারত্ব বেড়ে দাঁড়িয়েছে 5.8%। গত এক দশকে যা সর্বোচ্চ। চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার তরুণ তরুণী, যারা কয়েক বছর আগেও স্টার্ট আপ স্বপ্নে ভর করে পৃথিবী বদলানোর কথা ভাবছিল। উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা কেবল কূটনৈতিক বা সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা যেন যুগ যুগ ধরে এক অদৃশ্য অথচ দৃঢ় বন্ধন। কিন্তু ঠিক সেই সম্পর্কে এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বয়কট আন্দোলন শুধু ইসরায়েলকে নয়, এর ছায়া লেগেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত শিল্প খাতেও। অস্ত্রশিল্প সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। ইসরায়েলের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতা বছরে $3.8 বিলিয়ন অস্ত্র চুক্তির উপর দাঁড়িয়েছিল, কিন্তু বয়কট আন্দোলনের প্রেক্ষিতে নতুন নতুন চুক্তি স্থগিত হয়ে গেছে। যেসব কোম্পানি একসময় যুদ্ধ প্রস্তুতির বড় চালক ছিল, তারা এখন ভবিষ্যৎ নিয়ে দোটানায়। শেয়ার বাজারেও তার প্রতিচ্ছবি স্পষ্ট। ইন্টেল, মোবাইল এবং লকহিড মার্টিন, যেসব মার্কিন কোম্পানি ইসরায়েলে বড় অঙ্কের বিনিয়োগ ও কার্যক্রম চালায়, তাদের শেয়ারের মূল্য 6 থেকে 10% পর্যন্ত পড়ে গেছে। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিনিয়োগকারীরা এখন আগের মতো আত্মবিশ্বাসী নন। সবচেয়ে বড় প্রভাব দেখা যাচ্ছে জ্বালানি খাতে। মধ্যপ্রাচ্যের টানাপোড়েন এবং অস্থিরতা তেলের সরবরাহ চেইনকে প্রভাবিত করছে, যার ফলে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে $96 ছাড়িয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে মার্কিন জনগণের পকেটে। মুদ্রাস্ফীতির হার বাড়ছে, নিত্যপণ্যের দাম নাগালের বাইরে যাচ্ছে। ইসরায়েলি পণ্য বয়কট আন্দোলন বিশ্বব্যাপী রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আন্দোলনের প্রভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পী এবং সাধারণ জনগণের মধ্যে ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষে ভোট দিয়েছে, যা ইসরায়েলের বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক অবস্থানে প্রভাব ফেলতে পারে। এছাড়া বয়কট আন্দোলনের ধারাবাহিকতা ইসরায়েলের রপ্তানি ও বিনিয়োগ খাতে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করতে পারে। অর্থনীতিবিদদের মতে এই চাপ ইসরায়েলের অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে, যদিও দেশটি রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। দেশটি ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে, যা বয়কটের প্রভাব প্রশমিত করতে পারে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ এবং বয়কট আন্দোলনের ধারাবাহিকতা ইসরায়েলের নীতিতে পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। ইসরায়েলি পণ্য বয়কট আন্দোলন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে স্বল্প মেয়াদী চাপ তৈরি করলেও দীর্ঘমেয়াদী প্রভাব নির্ভর করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপের ওপর। ইসরায়েলের অর্থনীতি এখনও শক্তিশালী হলেও বয়কটের ধারাবাহিকতা তাদের রপ্তানি ও বিনিয়োগ খাতকে দুর্বল করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল সমর্থন বজায় রাখা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ফিলিস্তিনিদের ন্যায্য দাবি পূরণ ও ইসরায়েলি নীতির পরিবর্তনই এই সংকটের স্থায়ী সমাধানের একমাত্র উপায়।